216 crore HCO3 মাইনাস পার আওয়ার তৈরি হচ্ছে আরবিসির মধ্যে। তো কোথায় 200 to 300 পার আওয়ার আর কোথায় 216 কোটি পার আওয়ার। 75% স্যাচুরেশন তাহলে কত হবে বলো তো ইউনিটারি মেথডে? 15 ml হবে। কার্ভটা কিরকম দেখতে? এইরকম দেখতে, মানে এটা সিগময়েড কার্ভ, সিগময়েড কার্ভ, ঠিক আছে? এটা কিন্তু একটা সিগময়েড কার্ভ। কেন এটা এস শেপ সিগময়েড কার্ভ? ব্যাক টু B2S একাডেমি। আজকে আমরা ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস চ্যাপ্টারটার অন্তিম পর্যায়ে আছি, লাস্ট পার্ট। আমরা আগের দিন the chemical reactions involved in the exchange of gas in both the alveolar phase and the cellular or tissue phase দুটোই আমরা আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে কি কি ফ্যাক্টরস এর উপর আরবিসি অক্সিজেনকে টেক আপ করে, কি কি ফ্যাক্টরের উপর অক্সিজেনকে গিভ আপ করে, এন্ড কার্বন ডাইঅক্সাইডকে টেক আপ করে, কার্বন ডাইঅক্সাইডকে গিভ আপ করে। তো জেনারেলি আমরা 5টা ফ্যাক্টর দেখেছিলাম। তার মধ্যে অন্যতম ফ্যাক্টরস গুলো হচ্ছে যে রেসপিরেটরি সারফেস, ঠিক আছে, লার্জার রেসপিরেটরি সারফেস এটা দেখেছিলাম, থিকনেস অফ রেসপিরেটরি মেমব্রেন এটা দেখেছিলাম, সলিউবিলিটি অফ রেসপিরেটরি গ্যাসেস এটা দেখেছিলাম, পার্শিয়াল প্রেসার অফ দ্য টু মেজর রেসপিরেটরি গ্যাসেস দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড এন্ড কার্বন মনোক্সাইড এটাও দেখেছিলাম। আর দেখেছিলাম যে অ্যাফিনিটি অফ দ্য রেসপিরেটরি পিগমেন্ট টু দ্য রেসপিরেটরি গ্যাসেস। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আজকে আমরা অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ নিয়ে পড়বো, বোরস এফেক্ট, হলডেইনস এফেক্ট নিয়ে পড়বো, অ্যান্ড আমরা ভেরিয়াস ডিজিজেস অ্যান্ড হার্মফুল কন্ডিশনস দ্যাট অ্যাডভার্সলি এফেক্ট আওয়ার রেসপিরেটরি সিস্টেমস সেগুলো নিয়েও কিন্তু আমরা সকলে আজকে আলোচনা করব। সো লেটস প্রসিড টু দ্য ক্লাস। আচ্ছা, আগের দিন তোমাদের একটা ছোট্ট আমি কথা বলেছিলাম অ্যাবাউট হিমোগ্লোবিন, যে হিমোগ্লোবিন ইজ নট অনলি রেসপিরেটরি পিগমেন্ট বাট হিমোগ্লোবিন ইজ অলসো আ বাফার। চলো একটু হালকা রিক্যাপ করি, আজকে আমরা একটা হিমোগ্লোবিন নিয়ে পড়াশোনা করি প্রথমে, তারপরে আমরা আসবো। হিমোগ্লোবিন, দেখো কথাটার মধ্যে দুটো পার্ট আছে। একটা হচ্ছে এই যে হিম, এটার মানে কি Fe, মানে আয়রন, তাই তো? পিরিয়ডিক টেবিল তোমরা সকলে পড়েছো। আর গ্লোবিন মিন্স প্রোটিন। তো জেনারেলি হিমোগ্লোবিন মলিকুলার কেমন দেখতে হয়? হিমোগ্লোবিন ইজ এরকম একটা প্রোটিন আছে, ঠিক আছে, একটা প্রোটিন আছে, ঠিক আছে, গ্লোবিউলিন প্রোটিন বলে। এই প্রোটিনের সাথে এরকম এরকম ভাবে আয়রন আটকে থাকে, ঠিক আছে, পার্ডন মি, এরকম ভাবে আয়রন আটকে থাকে। আয়রন গুলো আবার কি করে, প্রত্যেকে একটা একটা করে অক্সিজেনের সাথে এইভাবে আটকে থাকে। তো অক্সিজেন আটকানোর সাইট কিন্তু এই আয়রন গুলো, ঠিক আছে। এই আয়রন গুলোই হচ্ছে আমাদের O2 বাইন্ডিং সাইট, এরকম থাকে, ঠিক আছে। আর এই অক্সিজেনকে বাদ দিলে মানে এই রিজিয়নটা, এই যে আমি বক্সটা আঁকছি, অক্সিজেনকে বাদ দিয়ে যে বক্সটা আমি আঁকছি, এই বক্সটাই হচ্ছে একটা হিমোগ্লোবিন, যাকে আমরা শর্ট ফর্মে এইভাবে লিখি, হিমোগ্লোবিন মলিকিউল, ঠিক আছে, একটা হিমোগ্লোবিন মলিকিউল। এটা একটা হাই মলিকুলার ওয়েট সম্পন্ন একটা মলিকিউল। তো এইটা গেল বেসিক স্ট্রাকচার অফ হিমোগ্লোবিন। তো এবার দেখো হিমোগ্লোবিন বাফার হিসেবে কি করে থাকে সেটা আমরা আগের দিন বলি। রেসপিরেটরি পিগমেন্ট কেন বুঝতেই পারছো,
এখানে অক্সিজেন আটকাতে পারে, এইখানে CO2 আটকাতে পারে, অ্যান্ড এখানে CO আটকাতে পারে। তোমাদের আগের দিন বলেছিলাম যে হিমোগ্লোবিনের অক্সিজেনের সাথে যা অ্যাফিনিটি তার থেকে 20 টাইমস মোর অ্যাফিনিটি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে, আর 200 to 300 টাইমস মোর অ্যাফিনিটি হচ্ছে কার্বন মনোক্সাইডের সাথে। তো অক্সিজেনের তুলনায় হিমোগ্লোবিন কার্বন ডাই অক্সাইডকে 20 টাইমস বেশি বাইন্ড করতে চাইবে, অ্যান্ড অক্সিজেনের তুলনায় কার্বন মনোক্সাইডকে হিমোগ্লোবিন 200 to 300 টাইমস বেশি মানে অ্যাটাচ করতে বা বাইন্ড করতে চাইবে। তো এই কথাটা মাথায় রেখে আমরা আর একটা জিনিস, এটাও যদিও রিভিশনের মধ্যেই পড়ছে, যে আমরা জানি যে কখন হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করবে, যখন পার্শিয়াল প্রেশার অফ O2 will be high and partial pressure of CO2 will be low। মানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যখন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইডের সাথে হবে, তখন কি হবে, তখন তৈরি হবে অক্সি হিমোগ্লোবিন, মানে অক্সিজেন প্লাস হিমোগ্লোবিন মলিকিউল। ঠিক আছে? আর যখন উল্টোটা হবে, যখন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড উইল বি গ্রেটার দ্যান দ্য পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, তখন কি তৈরি হবে, তখন তৈরি হবে আমাদের কার্বামিনো হিমোগ্লোবিন। ঠিক আছে? এই টার্মগুলো কিন্তু আমি আগের ক্লাসেও বলেছিলাম, তো যারা ক্লাস দেখেছো তারা অবশ্যই রিক্যাপ করতে পারবে, যারা দেখোনি তারা জাস্ট এইটুকু থেকে স্টার্ট করো, প্রিভিয়াস ভিডিওসগুলো অবশ্যই অবশ্যই দেখে নেবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। রিপিট, এটা আমি প্রত্যেক ক্লাসেই বলি, ফিজিওলজি কিন্তু এটা ইন্টার রিলেটেড ডিসিপ্লিন। হ্যাঁ, প্রত্যেকটা পার্টের সাথে রিলেটেড। দেখো আজকে আমরা অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভে যাব, তার আগে কিন্তু আমাদের এতটা আবার পড়তে হচ্ছে আগের ক্লাস থেকে, তাই না? তো এটা গেল ব্যাপার। তো দেখো, আমরা আগের দিন বলেছিলাম যে হিমোগ্লোবিন একটা বাফারেরও কাজ করে, হিমোগ্লোবিন অ্যাজ আ বাফার, এটাও তোমাদের বলেছিলাম। তো কিভাবে কাজ করে বাফারে, চলো দেখা যাক। আমরা জানি যে একটা আরবিসির মধ্যে ঠিক আছে, ইন আরবিসি কার্বন ডাই অক্সাইড যেটা ফিজিক্যালি আরবিসি নিয়ে এলো অ্যাবজর্পশন করে, সেটা আরবিসির মধ্যে যে ওয়াটার কন্টেন্ট H2 আছে সেটা কি করবে না, কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের প্রেজেন্সে H2CO3 ফর্ম করবে। এই H2CO3 আবার ডিসোসিয়েট করবে again in the presence of carbonic anhydrase into H plus আর HCO3 মাইনাস বাইকার্বনেট আয়ন। ঠিক আছে? এবার বলেছিলাম যে ক্লোরাইড শিফটের জন্য এখানে ক্লোরাইড শিফট, যাকে আমরা হ্যামবার্গার এফেক্টও বলতে পারি, হ্যামবার্গার এফেক্ট, এর জন্য কি হচ্ছে, প্লাজমা থেকে Cl মাইনাস কোথায় আসছে না আরবিসির মধ্যে Cl মাইনাস ঢুকছে। আর আমরা সবাই কি জানি এবং কি হচ্ছে, কেন ঢুকছে তার কারণ কি, HCO3 from RBC সাইড কোথায় বেরিয়ে যাচ্ছে, প্লাজমাতে চলে আসছে HCO3। তার কারণ এই কার্বনিক অ্যানহাইড্রেজ মলিকিউলটা প্লাজমাতে নেই। তো প্লাজমাতেও সেম রিঅ্যাকশনই হচ্ছে, তার কারণ ব্লাড প্লাজমাতে আমরা কত জানি, 7% CO2 প্লাজমা ক্যারি করে, তাই তো, ইন ডিসলভড স্টেট ক্যারি করছে। তো এই 7% CO2 টাও প্লাজমাতে কত আছে, 90% ওয়াটার আছে, তার সাথে রিঅ্যাক্ট করবে। ঠিক আছে? এই 7% CO2 90% H2 এর সাথে রিঅ্যাক্ট করে সেম রিঅ্যাকশনটা করবে, বাট এখানে যেহেতু কার্বনিক অ্যানহাইড্রেজ নেই, তো 1 ঘন্টায় এখানে 200 to 300 HCO3 বাইকার্বনেট আয়নস তৈরি হবে পার আওয়ার, যেখানে এখানে তৈরি হচ্ছে 3.6 crore। ঠিক আছে? পার মিনিট তৈরি হচ্ছে। ঠিক আছে? পার মিনিট তৈরি হচ্ছে, তাহলে পার আওয়ার বুঝতেই পারছো কত হবে, সেই ক্যালকুলেশন আগের দিন দেখিয়েছিলাম, আজকে তাতে যাচ্ছি না।
ঠিক আছে। তো চলো যদি 60 দিয়ে করে দেখিয়ে দিই, ঠিক আছে। যদি তুমি 3.6 ইন্টু 6 করো তাহলে কত হচ্ছে 21.6, আর একটা ইন্টু 10 করলে, ইন্টু 10 করে দাও 160 আছে, তাহলে 260 ক্রোর HCO3 মাইনাস পার আওয়ার তৈরি হচ্ছে আরবিসির মধ্যে। তো কোথায় 200 to 300 পার আওয়ার, আর কোথায় 216 কোটি পার আওয়ার। তাহলে বুঝতেই পারছো হুড়ুর করে HCO3 একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ফলো করে বাইরে চলে আসবে। তো যাই হোক, এগুলো আমাদের আলোচনার বিষয় এখন নয়, এটা আগের ক্লাসে হয়ে গেছে। তো সেই হিসাবটা মাথায় রেখে আমাদের কিন্তু এই আয়নিক ব্যালেন্স মেনটেন করার জন্য এই ক্লোরাইড শিফট বলে এই যে ঘটনাটা ঘটছে। কিন্তু তোমরা সকলেই জানো যে যেহেতু এই ক্লোরাইড আয়ন্স বা Cl মাইনাস আয়ন্স সেলের ভেতরে ঢুকছে, এরা কিন্তু ইজিলি এই ফ্রি হাইড্রোজেনটার সাথে রিঅ্যাক্ট করে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করতে পারে, এবং হাইড্রোজেন ক্লোরাইড আরবিসির মধ্যে যে ওয়াটার কন্টেন্ট আছে তার সাথে রিঅ্যাক্ট করে, বাট তার সেই জলে ডিসলভ হয়ে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে, which will destroy the আরবিসি। সেটা যাতে না হয় সেই কারণে কি হচ্ছে, তোমাদের আগেই বলেছিলাম যে টিস্যু সাইডে এই Hb4O8 ডিসোসিয়েট করে যায় ইন্টু 4Hb প্লাস 4O2 তে, তাই তো 4Hb প্লাস 4O2 তে ডিসোসিয়েট করে যায়। তো এই 4Hb এর মধ্যে যে কোনো একটা, এই 4Hb এর মধ্যে যে কোনো একটা হিমোগ্লোবিন কি করবে, এই হাইড্রোজেনটার সাথে রিঅ্যাক্ট করবে, করে কি তৈরি করবে, করে তৈরি করবে হচ্ছে HbH। HbH বা অ্যাসিড হিমোগ্লোবিন বলতে পারি আমরা এটাকে, এটাকে অ্যাসিড হিমোগ্লোবিন বলতে পারি বা হিমোগ্লোবিনিক অ্যাসিড বলতে পারি। তো কি করলো, হাইড্রোজেন যে ফ্রি হাইড্রোজেনটা আছে, এটা একটা ফ্রি রিঅ্যাক্টিভ স্পিসিস, তো এটাকে কি করলো, প্রশমিত করলো, নিউট্রালাইজ করলো, যাতে কিনা এ অ্যাসিড না তৈরি করতে পারে। ঠিক আছে। তো দেখো জেনারেলি ক্লোরাইড শিফট হওয়ার জন্য এমনি নর্মালি নর্মালি তোমার ব্লাডের পিএইচ থাকে হচ্ছে 7.4। ঠিক আছে। এই হিমোগ্লোবিন অ্যাজ অ্যান অ্যাসিড বাফার কাজ করে বলে এটা কমে, এখান থেকে কমে জাস্ট 7.34 হয়। এর চেয়ে কম কিন্তু কমে না, এর চেয়ে কম কিন্তু কমে না। কেন? কারণ এই বাফার অ্যাকশন অফ হিমোগ্লোবিনের জন্য। তাহলে দেখো পিএইচ কে কমতে প্রিভেন্ট করছে, মানে অ্যাসিডিক ব্লাড হয়ে যাচ্ছে না। ব্লাড অ্যাসিডিক হলে বুঝতেই পারছো চরম ক্ষতি হবে তোমার সমস্ত টিস্যুর। প্লাস একটু পরেই দেখবে ব্লাড যত অ্যাসিডিক হবে অক্সিজেনের সাথে বাইন্ডিং ক্যাপাসিটি তার তত কমবে, তো অক্সিজেনের সাথেও বাইন্ড করতে পারবে না, তাহলে তোমার ল্যাক অফ অক্সিজেন হবে বডিতে। প্লাস মানে ফিজিক্যাল ড্যামেজ ডিউ টু দ্য অ্যাসিডিক মিডিয়াম, সেটা তো হবেই তোমার টিস্যুগুলোর। তো এই বাফার অ্যাকশনটা কিন্তু হিমোগ্লোবিনের খুব ইম্পর্টেন্ট, এবং এটা আমাদের কাজেও আসবে, তাই বললাম। তো শুধু পিগমেন্ট নয়, বাফারেরও কাজ করছে। তো এবার দেখো অক্সিজেন মানে হিমোগ্লোবিন অ্যাজ আ রেসপিরেটরি পিগমেন্টের কাজটা কি, চলো একটু দেখা যাক। হিমোগ্লোবিন অ্যাজ আ রেসপিরেটরি পিগমেন্ট, এর কাজটা কি হচ্ছে, দেখো আমি টোটাল একটা হিমোগ্লোবিন আঁকছি, হিমোগ্লোবিন, ঠিক আছে। এই ওই আয়রন ফাইরন রাখলাম না। তো হিমোগ্লোবিন জেনারেলি নর্মাল per 100 ml of blood হিমোগ্লোবিন কত থাকে জানো, 12 গ্রাম টু 16 গ্রাম। ঠিক আছে, পার 100 ml অফ ব্লাড কিন্তু হিমোগ্লোবিন কত থাকে, 12 গ্রাম থেকে 16 গ্রাম। 12 গ্রাম মানে লোয়ার লিমিটটা কাদের থাকে, ফিমেলসদের থাকে, হায়ার লিমিটটা কাদের থাকে, মেলসদের থাকে। ঠিক আছে, এটা মনে রাখবে। লোয়ার লিমিটটা কাদের থাকে, ফিমেলসদের থাকে, হায়ার লিমিটটা কাদের থাকে, মেলসদের থাকে। তাহলে ফিমেলদের এই লোয়ার লিমিট অফ হিমোগ্লোবিন কেন হয় বলতে পারবে? দেখো
প্রি পিউবার্টি স্টেজে মেল ফিমেল দুজনেরই হিমোগ্লোবিন কাছাকাছি থাকে, ঠিক আছে, 10-11 মতো থাকে। কিন্তু যেই পিউবার্টি হিট করে, মেলসদের অ্যাভারেজ হিমোগ্লোবিন লেভেল পার 100 ml অফ ব্লাড চলে যায় হচ্ছে 14, 15, 16 এরকম হয়ে যায়। আর ফিমেলসদের ওই 10-11 থেকে 12, মানে 10 থেকে 12-র মধ্যে ভ্যারি করে। কেন? ডিউ টু মেনস্ট্রুয়াল সাইকেল। রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল হওয়ার জন্য কি হয়, তাদের হিমোগ্লোবিনটা কম থাকে। তাহলে মেনোপজের পরে কি বাড়ে? না, মেনোপজের পরেও বাড়ে না। তার কারণ তখন যথেষ্ট এজ হয়েছে একটা ফিমেলের, এবং তখন তার একটা মানে আরবিসি টার্নওভার রেট অনেক কমে যায়, রাইট, অনেক কমে যায়। তো তখন ওই আপার লিমিট জেনারেলি ওই 12-12ই থাকে, ঠিক আছে, তার বেশি থাকে না, কারণ অত দীর্ঘদিন লো হিমোগ্লোবিনে থাকার জন্য বডি অ্যাডজাস্টেড হয়ে যায়, বেশ নতুন করে বেশি হিমোগ্লোবিন আর তৈরি হয় না। তো এই গেল ব্যাপার, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা ছোট্ট ক্যালকুলেশন করছি, সেটা হচ্ছে দেখো 1 গ্রাম অফ হিমোগ্লোবিন জেনারেলি ক্যারি করতে পারে তোমার 1.34 ml অফ অক্সিজেন, ঠিক আছে, 1.34 ml অফ অক্সিজেন ক্যারি করতে পারে। তাহলে ধরো 12 আর 16 একটা মাঝামাঝি ভ্যালু নিচ্ছি, তো ধরে নিচ্ছি 15 গ্রাম অফ হিমোগ্লোবিন তাহলে কততে ক্যারি করবে? চলো অঙ্ক করা যাক। 20, 15, 17, তাই তো? মোটামুটি এখানে যদি পয়েন্ট বসে তাহলে কত করতে পারবে? 20.10 ml অফ O2। আমি এটা রাফলি 20 ml ধরছি অ্যাভারেজ, ঠিক আছে, অফ অক্সিজেন। 15 গ্রাম অফ হিমোগ্লোবিন, তো 15 গ্রাম অফ হিমোগ্লোবিন মানে কতটা ব্লাড? 100 ml অফ ব্লাড বলতে পারি, এক্ষুনি দেখলাম তো 100 ml অফ ব্লাডে 12 গ্রাম থেকে 16 গ্রাম থাকে, তাহলে 15 গ্রাম অফ হিমোগ্লোবিন মানে কতটা ব্লাড? 100 ml অফ ব্লাড। 100 ml অফ ব্লাডে কতটা তাহলে ডিজলভড অক্সিজেন থাকছে? রাফলি 20 ml অফ O2 ক্যারি করছে। 100 ml অফ ব্লাড 20 ml অফ অক্সিজেন ক্যারি করছে, ঠিক আছে। এই হিসাবটা আমাদের কিন্তু এক্ষুনি লাগবে, তাই করে রাখলাম। আচ্ছা, এবার দেখো সেই হিমোগ্লোবিনে ফিরে আসো। এটা যদি হিমোগ্লোবিন হয় তাহলে এক্ষুনি তোমরা দেখলে আয়রনের সাথে একটা একটা করে অক্সিজেন আটকাচ্ছে, তাহলে একটা অক্সিজেন, দুটো অক্সিজেন, তিনটে অক্সিজেন, চারটে অক্সিজেন। চারটের বেশি অক্সিজেন হিমোগ্লোবিন বাইন্ড করতে পারে না এট আ টাইম। তাহলে এটাকে বলতে পারি যে যখন 4O2 থাকবে একটা হিমোগ্লোবিন মলিকিউলে, ইন এই হিমোগ্লোবিন মলিকিউল, ইন হিমোগ্লোবিন মলিকিউল যখন 4টে অক্সিজেন থাকবে তখন সেটাকে কমপ্লিটলি স্যাচুরেটেড হিমোগ্লোবিন বলতে পারি, মানে 100% স্যাচুরেশন, ঠিক আছে, 100% স্যাচুরেশন বলতে পারি। যখন তিনটে থাকবে তখন কত বলতে পারি? 75% স্যাচুরেশন বলতে পারি। যখন দুটো অক্সিজেন বাইন্ড করে থাকবে, ঠিক আছে, মানে চারটে ছিল প্রথমে, তারপর একটা বেরিয়ে গেল, তিনটা থাকলো, তখন 75% স্যাচুরেশন। যখন দুটো থাকবে তখন কত হবে ভাই? তখন 50% স্যাচুরেশন। আর যখন একটা থাকবে তখন বুঝতেই পারছো 25% স্যাচুরেশন থাকবে। বুঝা গেছে? 25% স্যাচুরেশন থাকবে। তাহলে দেখো ম্যাক্সিমাম 100 ml অফ ব্লাডে কতটা অক্সিজেন ক্যারি করতে পারে? 20 ml। তাহলে আমি এখানে ইউনিটারি মেথডে বলতে পারি, কোথায় করা যায়, এখানেই করি, 100% স্যাচুরেশন
100% স্যাচুরেশন মানে 20 ml বলতেই পারি। তাহলে 75% স্যাচুরেশন কত হবে? তাহলে 75, ভালো করে লিখি, 75% স্যাচুরেশন তাহলে কত হবে বলো তো ইউনিটারি মেথডে? 15 ml হবে, 15 ml হবে। তাহলে 50% স্যাচুরেশন হিমোগ্লোবিন মানে কতটা ব্লাড ক্যারি, মানে কতটা অক্সিজেন ব্লাড ক্যারি করছে? দেখো 100% স্যাচুরেশন, ঠিক আছে, 100% স্যাচুরেশন মানে 100 ml ব্লাড 20 ml ক্যারি করছে। 75% অক্সিজেন স্যাচুরেশন মানে 100 ml ব্লাড 15 ml অক্সিজেন ক্যারি করছে। 50% স্যাচুরেশন মানে 100 ml ব্লাড কত করবে, কত করবে বলে ফেলো। খুব সিম্পল, 10 ml করবে, তাই তো, 10 ml করবে। আর পড়ে রইল কি 25% স্যাচুরেশন, কত করবে? only 5 ml। এইবার আসো আসল জায়গায়, এই পুরোটা একবার তোমাদের হালকা করে রিক্যাপ করে দিই। প্রথমে কি বললাম যে না, ভালো করে দেখো সবাই স্ক্রিনটা, পার 100 ml অফ ব্লাড কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? না 12 গ্রাম থেকে 16 গ্রাম। ওই 11-12 গ্রাম নাগাদ, মানে লোয়ার লিমিট যেটা 12 গ্রাম অফ হিমোগ্লোবিন পার 100 ml অফ ব্লাড ফিমেলসদের থাকে, আর ওই 16 গ্রাম অফ হিমোগ্লোবিন পার 100 ml অফ ব্লাড মেলসদের থাকে। তো এবার একটা হিসাবে আসে, সাইন্টিফিক্যালি এটা দেখা গেছে যে 1 গ্রাম অফ হিমোগ্লোবিন ক্যারিজ 1.34 মিলিলিটার্স অফ অক্সিজেন ডিজলভ, অবশ্যই এটা ডিজলভ কিন্তু। তাহলে 15 গ্রাম অফ হিমোগ্লোবিন কতটা ক্যারি করবে? না 1.34 ইন্টু 15, 20.10 ml অফ অক্সিজেন বা 20 ml অফ অক্সিজেন ক্যারি করবে 15 গ্রাম অফ হিমোগ্লোবিন। এবার দেখো 15 গ্রাম অফ হিমোগ্লোবিন মানে 12 থেকে 16 গ্রামের মধ্যে পড়ে যাচ্ছে, তো 12 টু 16 রেঞ্জের মধ্যেই তো 15 পড়ছে। তাহলে 15 গ্রাম অফ হিমোগ্লোবিন কোথায় থাকবে? 100 ml অফ ব্লাডে থাকবে। ব্লাডে অক্সিজেন একমাত্র কে ক্যারি করতে পারে? হিমোগ্লোবিন ক্যারি করতে পারে, তাই তো। তাহলে আমি বলতে পারি 100 ml অফ ব্লাডে যার মধ্যে 15 গ্রাম অফ হিমোগ্লোবিন আছে, সেই 100 ml অফ ব্লাড 20 ml অফ অক্সিজেনকে ক্যারি করতে পারে। এটা অবধি আশা করি সবার ক্লিয়ার। এবার স্ট্রাকচারে এসো। একটা হিমোগ্লোবিন মলিকিউলের 4টে অক্সিজেন বাইন্ডিং সাইট আছে, মানে 4টে অক্সিজেন বাইন্ড করতে পারে অ্যাট আ টাইম। তো সেইখানে দাঁড়িয়ে আমরা নিশ্চয়ই বলতে পারি যে যখন এই হিমোগ্লোবিনটা 4টে হাতেই অক্সিজেন আছে, ঠিক আছে, 4টে হাতেই অক্সিজেন আছে, তো 4টে হাতে যখন অক্সিজেন আছে হিমোগ্লোবিনের, তো আর কোনো অক্সিজেন আটকানোর জায়গা আছে? নেই তো। তাহলে বলতে পারি সেটা 100% স্যাচুরেশনে আছে। এর চেয়ে বেশি অক্সিজেন এই একটা মলিকিউল অফ হিমোগ্লোবিন ক্যারি করতে পারবে না। এবার ভাবো একটা অক্সিজেন কোনোভাবে বেরিয়ে গেছে, কোন একটা টিস্যুকে দিয়ে দিয়েছে, তাহলে 3টে পড়ে রইলো। তাহলে 4টে অক্সিজেন থাকলে যদি 100% হয়, তাহলে 3টে অক্সিজেন থাকলে 75% স্যাচুরেটেড বলতে পারি সেই হিমোগ্লোবিনকে। যদি দুটো হিমোগ্লোবিন চলে যায় তাহলে দুটো পড়ে থাকে, তাহলে 4টে থাকলে যদি 100% স্যাচুরেশন হয়, তাহলে দুটো থাকলে অবশ্যই বলতে পারবো এই হিমোগ্লোবিনটা 50% অক্সিজেন স্যাচুরেশনে আছে। আর যদি তিনটেই বেরিয়ে যায়, একটা অক্সিজেন পড়ে থাকে এই হিমোগ্লোবিন থেকে, তখন বলতেই পারি যে যেহেতু একটা পড়ে আছে তাই মাত্র 25% স্যাচুরেশন আছে এই হিমোগ্লোবিন মলিকিউলটার। এবার হিসাবে আসো, 4টে অক্সিজেন আছে মানে 100% স্যাচুরেশন। 100% স্যাচুরেশন মানে এই ব্লাডটা এর বেশি অক্সিজেন ক্যারি করতে পারবে না। মানে 100 ml অফ ব্লাডের 100% স্যাচুরেশন মানে 20 ml অফ ডিজলভড অক্সিজেন। মানে 100 ml ব্লাডের মধ্যে যত হিমোগ্লোবিন আছে তারা যদি সবাই 100% স্যাচুরেটেড অবস্থায় থাকে, তাহলে ওই 100 ml অফ ব্লাড অনলি 20 মিলিলিটার্স অফ অক্সিজেন কি না ডিজলভ স্টেট ক্যারি করতে পারে, ঠিক আছে, ক্যারি করতে পারে। তাহলে আমি বলতে পারি 100% স্যাচুরেশন মানে 100 ml ব্লাডে 20 ml মাত্র অক্সিজেন আছে।
তাহলে যখন ওই 100 ml ব্লাডের মধ্যে, এখানে লিখে রাখি, in 100 ml of blood, ঠিক আছে, in 100 ml of blood 100% স্যাচুরেশন মানে অক্সিজেনের মানে আর কোন অক্সিজেন কি কোনো হিমোগ্লোবিনই বাইন্ড করতে পারবে না 100 ml এর মধ্যে। তাহলে সেই অবস্থায় এই 100 ml অফ ব্লাডে কতটা অক্সিজেন আছে? কতটা অক্সিজেন আছে ভাই? 20 ml আছে, ঠিক আছে। এই 100 ml অফ ব্লাডের যদি 75% স্যাচুরেশন থাকে, মানে প্রত্যেকটা হিমোগ্লোবিন মলিকুল 3টে করে অক্সিজেন ক্যারি করছে, তাহলে কতটা অক্সিজেন থাকবে সেই 100 ml অফ ব্লাডে? 15 ml থাকবে, অনলি 15 ml, ঠিক আছে। যদি ওই 100 ml অফ ব্লাডে সমস্ত হিমোগ্লোবিন মলিকুল মাত্র 2টো অক্সিজেন ক্যারি করে, তাহলে সেই 100 ml অফ ব্লাডে কতটা অক্সিজেন থাকবে? অনলি 10 ml অক্সিজেন থাকবে, ঠিক আছে। আর যদি 100 ml অফ ব্লাডের মধ্যে যত হিমোগ্লোবিন আছে সবাই একটা মাত্র অক্সিজেন মলিকিউল ক্যারি করছে, তাহলে সেই ব্লাডে মানে সেই 100 ml অফ ব্লাডে কতটা অক্সিজেন থাকবে? মাত্র 5 ml অফ অক্সিজেন থাকবে, ঠিক আছে। এইটাকে আমি বলতে পারি আর্টেরিয়াল ব্লাড বা অক্সিজেনেটেড আর্টেরিয়াল অর অক্সিজেনেটেড ব্লাড। আর এই নিচের ভ্যালুটাকে, এইটাকে 5 ml ভ্যালুটাকে বলতে পারি ভিনাস অর ডিঅক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে। O2 লেভেল যখন 20 ml বা তার আশপাশে থাকবে তখন সেটাকে আমরা বলবো আর্টেরিয়াল বা অক্সিজেনেটেড ব্লাড, যেটা কিনা আর্টারিস দিয়ে ফ্লো করে। আর যখন অক্সিজেন কনসেন্ট্রেশন 5 ml বা তার আশপাশের করেসপন্ডিং ভ্যালুতে থাকবে, মানে মোদ্দা কথা লেস দ্যান 10 ml যখন থাকবে ইন 100 ml অফ ব্লাড, তখন সেই ব্লাডটাকে বলবো ভিনাস ব্লাড অর ডিঅক্সিজেনেটেড ব্লাড, যেটা কিনা ভেইনস দিয়ে ট্রাভেল করে, ঠিক আছে। তো এইটা গেল গল্প। এবার আমরা এই কনসেপ্টটা কাজে লাগিয়ে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভটা আলোচনা করব। এতটা যদি বুঝে যাও, অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ বোঝা কোনো ব্যাপারই না তোমাদের জন্য। এই ক্যালকুলেশন গুলো আগেই বলে রাখি, তোমাদের এক্সামে কিন্তু দেবে না করতে, অবশ্যই দেবে না, কোনো এক্সামেই দেবে না, না বোর্ড এক্সামে দেবে, না নিটে দেবে, না আরো যা সমস্ত সায়েন্স কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা ভিডিওটা দেখছো, অলিম্পিয়াডস বলো যাই বলো, দেবে না। তবে এই ভ্যালুগুলো, এই ক্যালকুলেশনগুলো জেনে রাখা ইম্পর্টেন্ট কেন? কারণ এখান থেকে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভটা তোমাদের বুঝতে হবে, এবং এই অঙ্কটা না জানা থাকলে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ আমিও বোঝাতে পারবো না, তোমরাও বুঝতে পারবে না। এবং যদি ধরো অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসবে এই অন্তিম পর্যায়ে যেটা আমি পড়াচ্ছি, এবং অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভের সাথেই বোরস এফেক্ট এবং হ্যালডেনস এফেক্ট যুক্ত, তো সেই কারণে এইখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসবে। কিন্তু ধরো তুমি একটা কনসেপ্ট ভুলে গেছো, তখন যদি ক্যালকুলেশনটা তোমার মনে থাকে, এই অঙ্কটা করে নিতে পারো, তাহলে কিন্তু তোমার গ্রাফটা খুব সহজেই মনে পড়ে যাবে আমার, এবং তুমি নিজেও করে নিতে পারবে। তো চলো এবার আমরা আসবো O2 অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। আমরা আজকে কোয়েশ্চেন আনসার আলোচনা করব কিছু। তো যে কোনো কার্ভ মানে কি ভাই? গ্রাফ, তাই তো। y axis, x axis, ঠিক আছে, এটা অরিজিন। অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ একটা সিগময়েড কার্ভ, ঠিক আছে, সিগময়েড কার্ভ। তার আগে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা দেখি। এক্স অ্যাক্সিসটা কি? পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ইন মিলিমিটার পার এইচ, ইউনিট অফ প্রেসার জানো।
ঠিক আছে। আর ওয়াই অ্যাক্সিসে কি বলছে, পার্সেন্টেজ স্যাচুরেশন অফ অক্সিজেন হিমোগ্লোবিন মলিকিউল। দেখো এই পার্সেন্টেজ স্যাচুরেশন অফ অক্সিজেন ইন হিমোগ্লোবিন মলিকিউল যে 100%, তারপরে কি বলে 75%, 50%, 25%, এই যে এক্ষুনি করালাম যেটা তোমাদের, সেটাই দেখো ওয়াই অ্যাক্সিসে থাকছে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভে। ঠিক আছে, কার্ভটা কিরকম দেখতে, এইরকম দেখতে, মানে এটা সিগময়েড কার্ভ, সিগময়েড কার্ভ। ঠিক আছে, এটা কিন্তু একটা সিগময়েড কার্ভ। কেন এটা এস শেপ সিগময়েড কার্ভ? তো সিগময়েড কার্ভের কয়েকটা ফেজ থাকে, এইটা থাকে, এটাকে কি বলে ল্যাগ ফেজ, তারপরে এই ফেজটাকে কি বলে লগ ফেজ, যেখানে এক্সপোনেনশিয়াল ইনক্রিজ হয়। আর মোটামুটি এখান থেকে এই যে ফেজটা চালু হচ্ছে এটাকে কি বলে স্টেশনারি ফেজ, বা অনেকে এটাকে কনস্ট্যান্ট ফেজও বলে। ঠিক আছে, এক একজন অথার এক এক রকম বলে। তো এই তিনটে পার্ট কিন্তু থাকবেই। যদি এস শেপ কার্ভ দেখো তাহলে বুঝবে সেটা সিগময়েড কার্ভ, মানে সেটা কি কি এ করছে, কি কি সিগনিফাইজ করছে, এখানে এক্সপোনেনশিয়াল গ্রোথ হচ্ছে, এক্সপোনেনশিয়াল গ্রোথ হচ্ছে, বা ইনক্রিজ, যাই বলো না এখানে আমরা ইনক্রিজটাই বলবো, গ্রোথ বলবো না। ঠিক আছে, কোথাও যদি এস শেপড কার্ভ দেখো তাহলে বুঝবে সেটা সিগময়েড কার্ভ, মানে সেটা এক্সপোনেনশিয়াল গ্রোথ আর ইনক্রিজকে ডিনোট করছে। আর তার তিনটে ভাগ আছে, ল্যাগ ফেজ, লগ ফেজ, স্টেশনারি ফেজ। এই গ্রাফটা তোমরা আগেও দেখেছো ইকোলজি চ্যাপ্টারে পপুলেশন গ্রোথে। ঠিক আছে, জে শেপড কার্ভ, এস শেপড কার্ভ, পপুলেশন ডাইনামিক্সে দেখেছো এই কার্ভটা, আমাদের এখানেও ক্লাস নিয়েছে, আমি নিয়েছি, বা তোমরা বইতেও দেখতে পারো, যারা আমার আগের ইকোলজি ক্লাসের ভিডিও দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখে নিও।